আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। হ্যাঁ, আপনারা ক্লিয়ারভাবে শুনতে পারছেন কিনা, দেখতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। আমার কথা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। সব কিছু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করি। আমি একটা জায়গায় গিয়েছিলাম ক্লাস নিতে, যার কারণে ওইখান থেকে আমি ক্লাসে লাইভে ঢুকিয়েছিলাম, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে কন্টিনিউ করতে পারিনি। ইনশাল্লাহ এখন আমরা শুরু করেছি, যতক্ষণ পারি আমরা শুরু করবো ইনশাল্লাহ। স্পষ্ট শোনা যাচ্ছে। থ্যাংক ইউ প্রিয় ভাই বোন আমার, থ্যাংক ইউ। রাত্রে আমি আপনাদের জন্য ক্লাস না নিয়ে বসে থাকতে পারছি না, এই জন্য আবার শুরু করলাম। হ্যাঁ, তাহলে আমরা শুরু করেছিলাম কন্ডিশনাল সেন্টেন্স। আমরা শুরু করেছিলাম কি? কন্ডিশনাল সেন্টেন্স। আমরা শুরু করেছিলাম কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আমরা আজকে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্স, দেখেন কন্ডিশনাল সেন্টেন্স হলো শর্তযুক্ত বাক্য, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা অংশ থাকবে। একটা অংশ থাকবে কারণ, আরেকটা অংশ থাকবে কি? ফলাফল। কন্ডিশনাল সেন্টেন্সে অংশ থাকবে কয়টা? দুইটা। আপনারা যারা যারা অন্য কোনো পেজ বা গ্রুপে যুক্ত আছেন, তারা একটু অন্য পেজে একটু লিঙ্কটা শেয়ার করে দেন, যেন অন্যরা ক্লাসটা দেখতে পারে। হ্যাঁ, অন্যরা যেন ক্লাসটা দেখতে পারে, আপনারা একটু ক্লাসটা অন্য গ্রুপে শেয়ার করে দেন। আপনারা ক্লাসটা একটু অন্য গ্রুপে শেয়ার করে দেন। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স হলো তিন প্রকার। লেখেন কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার। তার মধ্যে প্রথম হলো ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। এবং কি বলেন তো? থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। কন্ডিশনাল সেন্টেন্স মোট কয় প্রকার? কন্ডিশনাল সেন্টেন্স হলো মোট তিন প্রকার। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনটা নিয়ে আলোচনা করব। যারা যারা জাকির স্যারের গ্রুপে যুক্ত আছেন, তারা একটু গ্রুপে, যারা অন্য গ্রুপে যুক্ত আছেন, তারা একটু গ্রুপে শেয়ার করে দেন। ক্লাসটা একটু অন্য গ্রুপে শেয়ার করে দেন, যাতে ক্লাসটা সবাই দেখতে পারে। ক্লাসটা একটু অন্য গ্রুপে শেয়ার করে দেন, যেন অন্যরা ক্লাসটা দেখতে পারে। ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশনটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ফার্স্ট কন্ডিশনটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখেন, ফার্স্ট কন্ডিশন হলো ইফযুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, ইফযুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে বাকি অংশটি বা ফলাফল অংশটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হবে, অথবা কি হবে?
ফিউচার টেন্স হবে। ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, ইফ যুক্ত ক্লজটি বা শর্তযুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরবর্তী ক্লজটি হবে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স। এখন আমাদের কথা হলো, ইফ যুক্ত ক্লজ যদি প্রেজেন্ট হয়, তাহলে পরবর্তী ক্লজটি কি শুধু প্রেজেন্ট বা ফিউচার আমরা ইচ্ছা মতো যে কোনোটা দিতে পারবো? ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট হলে আমরা পরবর্তী ক্লজটি ইচ্ছা মতো প্রেজেন্ট বা ফিউচার দিতে পারবো না। হ্যাঁ, আজকে লেকচার 8 নম্বর ক্লাস হচ্ছে। আপনাদের অনেক ক্লাস হবে, ক্লাস নিয়ে চিন্তা করা লাগবে না। যারা অন্য অন্য গ্রুপে আছেন তারা একটু গ্রুপে শেয়ার করে দেন, হ্যাঁ, বিভিন্ন পেজে বা গ্রুপে শেয়ার করে দেন। তাহলে ইফযুক্ত ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরবর্তী ক্লজটি প্রেজেন্ট অথবা ফিউচার হতে পারে। সেক্ষেত্রে কখন প্রেজেন্ট হবে কখন ফিউচার হবে আমরা সেটা দেখি। দেখেন, ইফযুক্ত ক্লজটি দ্বারা যদি চিরন্তন সত্য অভ্যাসগত কাজ অথবা বৈজ্ঞানিক যারা অন্যান্য পেজ বা গ্রুপে আছেন তারা একটু সব পেজ বা গ্রুপে শেয়ার করে দেন। বা বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত কোনো কাজ বোঝায়, বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত কাজ বোঝায়, তখন পরবর্তী ক্লাসটি প্রেজেন্ট টেন্স হবে। অর্থাৎ ইফযুক্ত ক্লজটি বা কারণযুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, মানে প্রেজেন্ট টেন্স অর্থাৎ যদি ইফযুক্ত ক্লজটি দ্বারা চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ অথবা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বা সত্য কোনো ঘটনা বোঝায়, তাহলে পরবর্তী অংশটি বা ফলাফল অংশটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। একে বলা হয় জিরো কন্ডিশন। খেয়াল করেন, তাহলে চিরন্তন সত্য আমি যদি বলি ইফ ইউ হিট ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি যদি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দাও বা ফুটাও, তাহলে এটা কি হবে? ইট বয়েলস অথবা ইট উইল বয়েল। অ্যান্সার কোনটা হবে? যদি তুমি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দাও, তাহলে এটা কি ধরনের পরিবর্তন আসবে বলেন? এটা ফুটবে। তাহলে এটা কি চিরন্তন সত্য কথা কিনা বলেন? ইফযুক্ত ক্লজটি বলছে ইফ ইউ হিট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি পানিকে তাপ দিলে বা পানিকে যদি আগুনের তাপে তাপ দেওয়া হয়, তাহলে এটা কিন্তু কি হয়ে যায়? বাষ্প হয়ে উড়ে যায় বা এটা ফুটতে থাকে। তাহলে এটা কিন্তু চিরন্তন সত্য ঘটনা। দেখেন, ইফ ইউ হিট ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই অংশটা কিন্তু একটা চিরন্তন সত্য কথা। অর্থাৎ এটা কিন্তু একটা চিরন্তন সত্য কথা, অর্থাৎ ইফযুক্ত ক্লজটি চিরন্তন সত্য হলে পরবর্তী ক্লজটি হবে প্রেজেন্ট টেন্স। কোন টেন্স হবে? প্রেজেন্ট টেন্স। তাহলে ইফ ইউ হিট ওয়াটার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তুমি যদি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দাও, তাহলে এটা ফুটতে থাকবে। তার মানে ইফযুক্ত ক্লজটি চিরন্তন সত্য, মানে পানিকে তাপ দিলে সে ফুটবেই, সে কিন্তু বরফ হবে না, সে কিন্তু স্থির থাকবে না, সে ফুটতে থাকবে। তাহলে চিরন্তন সত্য যদি হয়, তাহলে উইল বয়েল না হয়ে কী হবে? বয়েলস হবে, প্রেজেন্ট টেন্স হবে। তাহলে ইফযুক্ত ক্লজটি চিরন্তন সত্য হলে পরবর্তী ক্লজটি কী হবে? প্রেজেন্ট টেন্স হবে। ওকে, এরপরে আসেন, ইফ ওয়াটার ফ্রিজ, যদি তুমি পানিকে ফ্রিজ করো বা ঠান্ডা করো, তাহলে ইট আইস বা ইট টার্নস ইনটু আইস, অথবা উইল টার্নস
ইনটু আইস। বলেন অ্যান্সার কি হবে? ইট টার্নস ইনটু আইস নাকি ইট উইল টার্নস ইনটু আইস? বলেন। ইফ ইউ ওয়াটার ফ্রিজ, ইফ ইউ ওয়াটার, ইফ ইউ ওয়াটার ফ্রিজ, যদি তুমি ইফ ওয়াটার ফ্রিজ দেন, ইউ লাগবে না। ইফ ওয়াটার ফ্রিজ, যদি পানিকে কি করা হয়? ফ্রিজ করা হয়, অর্থাৎ ঠান্ডা করা হয়, তাহলে এটা কি হবে? এটা বরফে পরিণত হবে, অর্থাৎ ইট টার্নস ইনটু আইস নাকি ইট উইল টার্ন ইনটু আইস? অ্যান্সার কোনটা হবে বলেন? তাহলে চিরন্তন সত্য, দেখেন এইটাও কিন্তু একটা চিরন্তন সত্য ঘটনা। এইটাও কি? এইটাও একটা চিরন্তন, এইটাও কিন্তু একটা চিরন্তন সত্য ঘটনা, চিরন্তন সত্য। আর চিরন্তন সত্য কোনো ঘটনা মানেই পরবর্তী ক্লজটি বা পরবর্তী অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ইফযুক্ত ক্লজটি দ্বারা যদি চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ বা বৈজ্ঞানিকভাবে সত্য কোনো ঘটনা হয়, তাহলে পরবর্তী ক্লজটি অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট হবে, কখনো ফিউচার হতে পারবে না। কখনো কি হতে পারবে না? ফিউচার হতে পারবে না। খেয়াল করেন, এইবার আমি যদি বলি চিরন্তন সত্য, চিরন্তন সত্য অভ্যাসগত কাজ অথবা বৈজ্ঞানিকভাবে সত্য ঘটনা, ঘটনা না বুঝালে ফিউচার টেন্স হবে, না বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, না বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, না বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। ইফযুক্ত ক্লজটি দ্বারা যদি চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ অথবা বৈজ্ঞানিকভাবে সত্য ঘটনা না বুঝায়, সেক্ষেত্রে কি হবে? পরবর্তী ক্লজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। বলেন ইফ ইউ লাভ, LAUGH, ইফ ইউ লাভ টুডে, যদি তুমি আজ হাসো, ইউ ড্যাশ, ইউ ক্রাই বা ইউ উইল ক্রাই টুমরো। বলেন অ্যান্সার কোনটা হবে? যদি তুমি আজ বেশি হাসো, কাল তুমি অবশ্যই কাঁদবে। তার মানে আজ তুমি যত আনন্দ উল্লাস করে বেড়াবা, কালকে তোমার তত কষ্টে থাকতে হবে। অর্থাৎ আজ তুমি যত বেশি হাসবা, পরের দিন তুমি বেশি কান্নাকাটি করবা। হ্যাঁ, তারপরে বলেন আরও কয়েকটা উদাহরণ আমরা দিই। ইফ এ রুবি সিটেড, ইফ এ রুবি সিটেড ইউ, ইফ ইউ ইট লস, অথবা ইট উইল লস ইটস কালার টেম্পোরারিলি, টেম্পোরারিলি। বলেন অ্যান্সার বলেন সবাই। এগুলো সব বিগত সালে চাকরি পরীক্ষাতে আশা করছেন। হ্যাঁ বলেন, এত রাত্রেও আমি বসে না থেকে আপনাদের জন্য ফ্রি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আপনাদের এটা বুঝতে হবে। ইফ ইউ রিড attentively, if you read attentively, you pass, অথবা you will pass বা you will pass in the exam। বলেন if you read attentively, you pass বা you will pass in the exam। বলেন অ্যান্সার কোনটা হবে? এখনও যারা পিডিএফ পান নাই, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে পিডিএফ চাই। যে কোনো চাকরির পরীক্ষার বইয়ের পিডিএফ আপনারা ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ, একটা টাকাও লাগবে না।
তাহলে 01568948393 অথবা 093756054 যারা এখনও পিডিএফ পান নাই তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে বলবেন, আমি পিডিএফ দিয়ে দিব ক্লাস শেষে ইনশাল্লাহ। 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে যে কোনো চাকরির পরীক্ষার পিডিএফ আপনারা ফ্রি পেয়ে যাবেন। নাম্বারটা লিখে রাখেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে যে কোনো চাকরির পিডিএফ ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, আমার প্রতি কৃতজ্ঞ থাকবেন। আর যদি আমার প্রতি আপনাদের বেশি কৃতজ্ঞ দরকার হয় তাহলে অবশ্যই কি করবেন, যদি আমার ক্লাস ভালো লাগে, আমার প্রতি সত্যি আপনারা কৃতজ্ঞ হন, তাহলে দেখেন আমার একটা পেজ আছে আশিকুর স্যার কমেন্টে লিখেছে আশিকুর স্যার নামে একটা পেজ আছে। এই পেজটাতে আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন। এইখান থেকে আমার হাজার হাজার ক্লাস, এখানে ফ্রি ক্লাস আছে প্রত্যেকটা টপিকের উপরে। এক একটা টপিকে আপনাদের ক্লাস নিচ্ছে একটা দুইটা, আর আমার ওখানে এক এক টপিকের উপর 20টা 30টা করে ক্লাস নেওয়া আছে ভেঙে ভেঙে। ওইগুলো যদি আপনারা দেখেন, আর কোনো সার লাগবে না, বই লাগবে না, শিট লাগবে না, আপনারা এমনি পারবেন। আশিকুর স্যার নামে একটা পেজ আছে, আপনারা চাইলে একটু লাইক ফলো দিয়ে রাখবেন। স্যার অনেক ফাস্ট হচ্ছে, একটু স্লো। ওকে, একটু স্লো। ওকে, তাহলে দেখেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে পিডিএফ পাবেন। দেখেন, ইফ ইউ লাভ টুডে, যদি তুমি আজ হাসো, ইউ ক্রাই উইল ক্রাই টুমরো। তাহলে এই অংশটা যদি চিরন্তন সত্য হয় তাহলে পরবর্তীতে প্রেজেন্ট ইনডেফিনিট, এই অংশ যদি চিরন্তন সত্য না হয় পরবর্তীতে ফিউচার ইনডেফিনিট। তাহলে সবাই অ্যান্সার বলেন, সবাই অ্যান্সার বলেন। অ্যান্সার কী হবে? আমার ক্লাস ভালো লাগলে আশিকুর স্যার পেজে একটা ফলো দিয়ে রাখেন। এখান থেকে আমার আরও হাজার হাজার ক্লাস, লক্ষ লক্ষ ক্লাস এখান থেকে আপনারা ফ্রি দেখতে পারবেন উইদাউট পেমেন্ট, একটা টাকাও লাগবে না আপনাদের। তাহলে অ্যান্সারগুলো একটু দ্রুত করেন। কি হবে? এই যে আশিকুর স্যার পেজ, এই পেজে আপনারা একটা লাইক ফলো দিয়ে রাখলে, হ্যাঁ পেজের আইডি, পেজের লিঙ্কটা দিতে বলছেন। এই যে লিঙ্কটা দিয়েছি, আপনারা চাইলে এই লিঙ্কে জয়েন করে থাকতে পারেন। লিঙ্কটা আশিকুর স্যার পেজের লিঙ্কটা, আপনারা চাইলে জয়েন হয়ে থাকতে পারেন। তাহলে দেখেন, ইফ ইউ লাভ টুডে, যদি তুমি আজ হাসো তাহলে তুমিও অবশ্যই পরের দিন কাঁদবে। এটা কিন্তু কোনো চিরন্তন সত্য ঘটনা না। তুমি আজ হাসলে তুমি পরের দিন কাঁদতেও পারো, নাও কাঁদতে পারো, হাসতেও পারো, নাও হাসতে পারো। এটা চিরন্তন সত্য কথা না। তার মানে ক্রাই না উইল ক্রাই হবে। তাহলে এইটা চিরন্তন সত্য কথা না বলে এটা উইল ক্রাই হবে। ইফ ইউ রুবি সিটেড, এটা হবে ইফ ইউ রুবি, যদি তুমি হীরাকে তাপ দাও তাহলে এটার কালার নষ্ট হতেও পারে, নাও পারে। এটা চিরন্তন সত্য ঘটনা। তুমি যদি হীরাকে তাপ দাও তাহলে এটা কিন্তু কালার চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে, নিশ্চিত না। তাহলে এটা উইল লস হবে। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি নিয়মিত পড়াশুনো করো তাহলে তুমি পরীক্ষায় পাস করবে, কিন্তু নিয়মিত পড়াশুনো না করলেও তুমি পাস করলেও করতে পারো। এটা চিরন্তন সত্য কোনো কথা না, এই জন্য উইল পাস হবে, শুধু পাস না। অর্থাৎ তিনোটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তিনোটা কি হবে? ফিউচার ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার ভাই? বোঝা গেছে কিনা বলেন? ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। আমি বলেছি ইফযুক্ত ক্লাসটি দ্বারা যদি চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ অথবা বৈজ্ঞানিক সত্য বোঝায় তাহলে পরবর্তী ক্লাসটি প্রেজেন্ট ইনডেফিনিট হবে। আর ইফযুক্ত ক্লাসটি দ্বারা যদি চিরন্তন সত্য, অভ্যাসগত কাজ বা বৈজ্ঞানিক সত্য না বোঝায় তাহলে পরবর্তী ক্লাসটি হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। পরবর্তী ক্লাসটি হবে কি? ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনাল শেষ করলাম। এইবার আমরা সেকেন্ড কন্ডিশন আলোচনা করব। এবার আলোচনা করব কি? সেকেন্ড কন্ডিশনাল। দেখেন সেকেন্ড কন্ডিশনালটা কি? সেকেন্ড কন্ডিশনাল হলো ইফযুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, ইফযুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী ক্লজটির সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট বসবে। উড, কুড অথবা মাইট প্লাস ভার্বের বিয়ন বা বেস ফর্ম। তাহলে ইফযুক্ত ক্লজটি দ্বারা যদি
ইফ যুক্ত ক্লজ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী ক্লজটি সাবজেক্টের পরে উড কুড অথবা মাইট, তারপরে ভার্বের কোন ফর্ম বসে, বি অন বসে। দেখেন আমি যদি বলি ইফ আই ওয়ার এ, ইফ আই ওয়ার, ইফ আই ওয়ার এ কিং, বলেন ওয়ার হলো বি ভার্বের ভি টু ফর্ম, তার মানে পাস্ট ইনডিফিনিট আই, তাহলে আই উড হেল্প দ্য পুয়ার, আই উড হেল্প দ্য পুয়ার। আমি বলেছি ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, বলেন হতাম, তার মানে কি পাস্ট ইনডিফিনিট পাস্ট হয়ে গেছে, তাহলে আই উড হেল্প দ্য পুয়ার, আমি অবশ্যই গরিবদের কি করতাম, সাহায্য করতাম। ইফ আই ওয়ার ইউ, যদি আমি রাজা হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। আমি যদি বলি ইফ আই হ্যাড এনাফ মানি, ইফ আই হ্যাড এনাফ মানি, আমার যদি প্রচুর পরিমাণে টাকা থাকতো, আই কুড গিভ ইউ, আই কুড গিভ ইউ, আমি অবশ্যই তোমাকে দিতাম, গিভ ইউ সাম, গিভ ইউ সাম, আমি অবশ্যই তোমাকে কিছু পরিমাণ দিতাম। বলেন ইফ আই হ্যাড এনাফ মানি, এই হ্যাড হলো হ্যাভ ভার্বের ভি টু ফর্ম। ইফ আই হ্যাড এনাফ মানি, ইফ আই হ্যাড এনাফ, স্যার ক্লাস সিরিয়ালি পাবো কিভাবে, ক্লাস সিরিয়ালি দেওয়া আছে, ক্লাস সিরিয়ালি কোথায় পাবেন, ক্লাস সিরিয়ালি পাবেন হচ্ছে, ক্লাস সিরিয়ালি কোথায় পাবেন, এই পেজে পাবেন, এই পেজে পাবেন, অথবা এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কেও পাবেন। কোথায় পাবেন, এই পেজেও পাবেন, অথবা লিঙ্ক দেওয়া আছে, দেখেন আশিক কুরসার নামে একটা পেজ দেওয়া আছে, এই পেজের লিঙ্ক, এই পেজের আশিক কুরসার উপরে ক্লিক করেন অথবা লিঙ্কের উপরে ক্লিক করেন, ক্লিক করলে আশিক কুরসার নামে একটা পেজ আসবে, ওই পেজে লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। শুধু এই ক্লাস না, আমার হাজার হাজার ক্লাস ওইখানে দেওয়া আছে, হাজার হাজার ক্লাস, সব ফ্রি, কালকেই আজকে রাত্রে দেখে ফেলবেন। শুধু এই ক্লাস সিরিয়ালি না, আমার হাজার হাজার ক্লাস সিরিয়ালি দেওয়া আছে আশিক কুরসার পেজে, এখানে লিঙ্কটা দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নেন, হাজার হাজার ফ্রি ক্লাস ওইখানে দেওয়া আছে, ওইখান থেকে দেখে ফেলেন, দেখে বস হয়ে যান। বলেন ইফ আই হ্যাড এনাফ মানি, আমার যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতো, আই কুড গিভ ইউ সাম, তাহলে আমি অবশ্যই তোমাকে কিছু দিতাম। দেখেন উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। দেখেন আরও কয়েকটা উদাহরণ আমরা দেখি। ইফ ইউ ইনভাইটেড, ইফ ইউ ইনভাইটেড হিম, যদি তুমি তাকে ইনভাইট করতে, তাহলে হি কুড গো দেয়ার, তাহলে সে সেখানে যেত, মানে কোথায়, তুমি যেখানে ইনভাইট করতে। ইফ ইউ ইনভাইটেড, ইনভাইট ভার্বের ভি টু ফর্ম, তার মানে হি কুড উড মাইট বা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। তারপরে দেখেন ইফ ইউ কেম টু মি, যদি তুমি আমার কাছে আসতে, কাম ভার্বের ভি টু কেম, তাহলে আই উড টেল ইউ এ স্টোরি, তাহলে আমি তোমাকে একটা গল্প শোনাতাম। ইফ ইউ কেম টু মি, যদি তুমি আমার কাছে আসতে, তাহলে আমি কি করতাম, স্যার লেখার সময়, ওকে লেখার সময় দিচ্ছি, যদি তুমি আমার কাছে আসতে তাহলে অবশ্যই আমি তোমাকে একটা গল্প শোনাতাম। কয়টা পর্যন্ত, অনেক রাত হয়ে গেছে, 12টা পর্যন্ত নিব। আমরা শুরু করেছি তো 11টায়, আমি 10টার সময় একটা ক্লাসে এক জায়গাতে লাইভে ছিলাম, কিন্তু নেটওয়ার্ক সমস্যার জন্য শব্দ হওয়ার কারণে ক্লাসটা নিতে পারিনি। আজকে আমরা 12টা পর্যন্ত ক্লাস নেব, এবং আগামীকাল জাকির স্যারের ক্লাস হবে 10টায়, আমার ক্লাস হবে 8টায়। হ্যাঁ, 8টার থেকে 9:30 পর্যন্ত আমি ক্লাস নিব, এরপরে স্যারের ক্লাস করবেন। তাহলে দেখেন আমি প্রথম থেকে আবার বলছি, সেকেন্ড কন্ডিশন হলো ইফযুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী ক্লজটি সাবজেক্টের পরে উড কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। উড কুড মাইট প্লাস ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। স্যার ইংলিশ কি ফুল শেষ করবেন? হ্যাঁ, ইংলিশ অবশ্যই ফুল শেষ করব।
আর যদি মনে করেন আপনারা আমার শেষ করার আগে আমার ক্লাস বেশি বেশি দেখতে চান, তাহলে আপনারা আমার এই যে পেজ আছে, ওখানে একটা আশিকুর স্যার নামে একটা পেজ আছে, আপনারা চাইলে এই যে লিঙ্ক দিছে আশিকুর স্যার, এই পেজে আপনারা লাইক ফলো দিয়ে রাখেন। আশিকুর স্যার নামক একটা পেজের লিঙ্ক দেওয়া আছে, এই পেজে লাইক ফলো দিয়ে রাখেন। এই পেজটা আপনারা আর কি এইখানে লাইক ফলো দিয়ে রাখলে আমার হাজার হাজার ক্লাস আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? তাহলে ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, দেখেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আই উড প্লাস ভার্বের বেস ফর্ম, আই উড হেল্প দ্য পুয়ার। বলেন ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত টাকা থাকতো, এই হ্যাডটা হলো হ্যাভ ভার্বের বি টু ফর্ম। তাহলে এরপরে কি উড কুড মাইটের যে কোনো একটা প্লাস ভার্বের বেস ফর্ম। তারপরে দেখেন ইফ ইউ ইনভাইটেড হলো ভার্বের ভি টু ফর্ম, তার মানে এরপরে হি কুড বা উড মাইট যে কোনো একটা গো দেয়ার। ইফ ইউ কেম টু মি, যদি তুমি আমার কাছে আসতে, আই উড টেল ইউ এ স্টোরি, আমি তোমাকে অবশ্যই একটি কী শোনাতাম, গল্প শোনাতাম। তাহলে দেখেন এগুলো সব ভার্বের ভি টু ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের ভি টু ফর্ম মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। স্যার ক্লাসের মাঝে আউট কথা না বলে হয় শুরুতে বা শেষে বলেন, নইলে সমস্যা হয়। স্যার ক্লাসের মাঝে স্যার সাবজেক্টটি পিডিএফ দেবো কিনা, চেষ্টা করব। তাহলে দেখেন এই সাইটটা উদাহরণ আপনারা বুঝতে পেরেছেন কিনা সবাই একটু বলেন। এই সাইটটা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। এই সাইটটা বুঝতে পেরেছেন কিনা সবাই একটু বলেন, নাকি আরও উদাহরণ দেওয়া লাগবে? এই সাইটটা কি বুঝতে পেরেছেন? আমি কি মুছে দেবো? লেখা শেষ সবার? আরও উদাহরণ দেওয়া লাগবে? আরও উদাহরণ কি দেওয়া লাগবে? জি স্যার, তাহলে আরও উদাহরণ দিব, তাই তো? ওকে, তাহলে আমরা থার্ড কন্ডিশনে চলে যাই। এরপরে আমরা থার্ড কন্ডিশন, আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা শুধু পড়বো, এর বেশি কিছু যাব না, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে। আগামীকাল ইনশাল্লাহ আবার করবো আমরা। থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনটা হলো ইফযুক্ত ক্লজটি যদি পাস্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়, ইফযুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তার মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ইফযুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সাবজেক্টের পরে উড, কুড, সাবজেক্টের পরে উড, কুড অথবা মাইট, উড কুড অথবা মাইট প্লাস ভার্বের মাইট প্লাস হ্যাভ প্লাস V3 ফর্ম বসে। তার মানে ইফযুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ইফযুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, স্যার বুঝিনি, তারা পরে রেকর্ড ক্লাসটি দেখে নেবেন, আজকে রাত অনেক হয়। ওকে, আমার বললাম তো আমার পেজে এরকম হাজার হাজার ক্লাস দেওয়া আছে, আপনারা চাইলে এইখানে জয়েনিং হয়ে থাকতে পারেন। হ্যাঁ, আপনারা চাইলে এখান থেকে আমার হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস এখানে ফ্রি দেখতে পারবেন। আশিকুর স্যার দেখেন এই লিঙ্কে ঢুকে আপনারা এই পেজের থেকে আমার হাজার হাজার ক্লাস দেওয়া আছে, রেকর্ড ক্লাস, ওইখান থেকে দেখে নেবেন, সিরিয়ালিভাবে দেওয়া আছে। বলে নিযুক্ত ক্লাস যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 থাকে, তাহলে পরবর্তী অংশটি হবে সাবজেক্টের পরে উড, কুড, মাইট এর যে কোনো একটা প্লাস হ্যাভ প্লাস V3। এই গঠন অনুযায়ী আমরা সলভ করব। ওকে, তাহলে আমরা আসি। আমি যদি বলি ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতো, আই উড হেল্প ইউ সাম, তাহলে আমি তোমাকে কিছু দিয়ে সাহায্য করতাম। দেখেন এই হলো এই হ্যাডটা হলো অক্সিলারি ভার্ব, আর এই হ্যাডটা হলো V3 ফর্ম। এই হ্যাডটা হলো অক্সিলারি ভার্ব,
আর এই হ্যাডটা হলো কি বলেন তো V3 ফর্ম। এই হ্যাডটা হলো অক্সিলারি ভার্ব আর এই হ্যাডটা হলো V3 ফর্ম। তাহলে ইফ আই হ্যাড এনাফ মানি, ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতো, যদি স্যার কখন উড কখন কুড কখন মাইট, দেখেন উড সম্ভাবনা বোঝাতে, সম্ভাবনা কখন উড কখন কুড কখন মাইট, দেখেন নিশ্চয়তা বুঝাতে, নিশ্চয়তা, নিশ্চয়তা বুঝাতে, নিশ্চয়তা বুঝাতে উড, নিশ্চয়তা বুঝাতে উড, সক্ষমতা বুঝাতে সক্ষমতা, সক্ষমতা বুঝাতে কুড, আর সম্ভাবনা বুঝাতে সম্ভাবনা, সম্ভাবনা বুঝাতে মাইট বসে, সম্ভাবনা বুঝাতে মাইট বসে। তাহলে নিশ্চয়তা বুঝাতে কুড, সক্ষমতা বুঝাতে কুড এবং সম্ভাবনা বুঝাতে মাইট বসে। কিন্তু আমি ভাবছি আমার ফোনে, হ্যাঁ না, আমার ফোনে একজন কল দিয়েছিল, সেজন্য আর কি আপনাদের হয়তো একটু ডিস্টার্ব হতে পারে। একজন আমার ফোনে কল দিয়েছিল। হ্যাঁ, দেখেন নিশ্চয়তা বুঝাতে উড বসে, কখন উড কখন কুড কখন মাইট। নিশ্চয়তা বুঝাতে, নিশ্চয়তা বুঝাতে উড বসে, সক্ষমতা বুঝাতে কুড বসে এবং সম্ভাবনা বুঝাতে মাইট বসে। নিশ্চয়তা বুঝাতে কুড বসে, সক্ষমতা বুঝাতে কুড বসে এবং সম্ভাবনা বুঝাতে কি বসে বলেন তো, মাইট বসে। সম্ভাবনা বুঝাইতে কি বসে, মাইট বসে। তাহলে ইফ আই হ্যাড এনাফ মানি, অক্সিলারি ভার্ব প্লাস V3, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে উড কুড মাইট হ্যাভ প্লাস V3। আরেকটা আসেন, ইফ আই দেখেন ইফ আই হ্যাড দ্য উইংস, if I had the wings of a, if I had the wings of a bird, if I had the wings of a bird, I could have helped, I could have flown in the sky, I could have flown in the স্কাই। তাহলে ইফ আই হ্যাড এই হ্যাডটা হলো অক্সিলারি ভার্ব, এই হ্যাডটা হলো V3 ফর্ম, এই হ্যাডটা অক্সিলারি, এই হ্যাডটা V3। তাহলে আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি কি করতাম, আমি এভাবে আকাশে উড়িয়ে বেড়াতাম। বলেন ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, আই কুড হ্যাভ ফ্লোন, মানে ফ্লো ভার্বের V3 ফর্ম হচ্ছে ফ্লোন ইন দ্য স্কাই, ফ্লো ফ্লোন। তাহলে ফ্লিউ ভার্বের V3 ফর্ম। তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই কুড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, if I had the wings of a bird, I could have flown in the sky. দেখেন আমরা আরো কতগুলো রুল একটু দেখে আসি। এখন আরেকটা নিয়ম দেখেন, সেটা হলো এই ইফ যুক্ত ক্লজ, ইফটা বাদ দিয়ে এই অক্সিলারি ভার্বটাকে আগে এনে যদি বসানো হয় তাহলেও কিন্তু ইফ যুক্ত ক্লজ হয়। ইফ যুক্ত ক্লজের ক্ষেত্রে আমি যদি ইফটাকে বাদ দিয়ে দেই, সেক্ষেত্রে আমার এই আগের অক্সিলারি ভার্বটা যদি সামনে নিয়ে আসি ইফের জায়গায়, তাহলেও কিন্তু এটা কন্ডিশনাল সেন্টেন্স হয়। খেয়াল করেন আমি কি করলাম, আমি মাঝখানের এই হ্যাডটাকে সামনে এনে বসিয়ে দিলাম, আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এইটাও সঠিক। আবার আমি যদি বলি, এইখানেও যদি বলি আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, অর্থাৎ আমি ইফটাকে বাদ দিয়ে অক্সিলারি ভার্বটা, ওই বাক্যে যে অক্সিলারি ভার্ব আছে
বাক্যে যে অক্সিলারি ভার্ব আছে সাবজেক্টের পরে, ওই অক্সিলারি ভার্বটাকে যদি আমি সাবজেক্টের আগে ইফের জায়গায় এনে আমি বসিয়ে দেই তাহলেও কিন্তু সেটা ইফযুক্ত ক্লজ হবে। এই রুলটা, এই কথাটা সবাই বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ আমি বাংলায় ব্যাখ্যাটা একটু লিখে দিচ্ছি। বাক্য ইফযুক্ত ক্লজ থেকে 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 অক্সিলারি ভার্বটা অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে, অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে ইফ এর জায়গায় বসিয়ে দিয়ে ইফকে বাক্য থেকে উঠিয়ে দিলেও বাক্যটি সঠিক হবে। সঠিক হবে। আমি কি বলেছি লাস্টের কথাটা শুধু একটু বলেন। এটা কি শুধু হেডের ক্ষেত্রে না, ওয়ারের ক্ষেত্রে হবে। ওই যে ইফ আই ওয়ার এ কিং, ওয়ার, তাহলে আপনি ইফ আই ওয়ার না বলে আপনি বলতে পারতেন ওয়ার আই এ কিং। ইফ আই ওয়ার এ কিং না বলে আপনি বলতে পারতেন ওয়ার আই এ কিং, তাহলেও সঠিক হতো। স্যার অক্সিলারি ভার্ব বাক্যের শুরুতে দিলে প্রশ্নবোধক চিহ্ন হবে না? না, শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে না। কারণ এইটা শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে না। এইটা ইফের জন্যই শুধু অক্সিলারি ভার্বটা সামনে আনা হয়েছে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। এইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে কাউন্ট করা যাবে না। এটা বলতে হবে ইফকে অমিট করার জন্য, ইফকে বাক্য থেকে উঠিয়ে দেওয়ার জন্য অক্সিলারি ভার্বটা সামনে আসবে, কিন্তু শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে না, অর্থাৎ বাক্যটি প্রশ্নবোধক বলা যাবে না। এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন আসবে না। তাহলে এই কথাটা এখন কিন্তু পরীক্ষায় ইফ থাকে না। এখন যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষার প্রশ্নগুলোতে কিন্তু ইফ থাকে না, ইফ ছাড়া পরীক্ষায় বেশি আসে। এখনকার বাক্যগুলোতে কিন্তু ইফ থাকে না, ইফ ছাড়া অংশটি কি আসে? বেশি আসে, ইফ ছাড়া দিয়ে। তাহলে ইফযুক্ত ক্লজ থেকে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে ইফের জায়গায় বসিয়ে দিয়ে ইফকে বাক্য থেকে উঠিয়ে দেওয়া যায় বা বাদ দেওয়া যায়, তারপরে বাক্য সঠিক হয়। তার মানে এখন আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, পরীক্ষায় এইটা না এসে বেশি আসছে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, অর্থাৎ ইফটাকে বাক্য থেকে উঠিয়ে দিয়ে অক্সিলারি ভার্বটা সামনে আনা হচ্ছে। এই রুলটা থেকে কোশ্চেন বেশি আসছে। ইফ এখন অধিকাংশ কোশ্চেনে থাকে না, অক্সিলারি ভার্ব দিয়েই কিন্তু এখন বাক্যটা শুরু হয়। আসেন আমরা আরও কতগুলো বাক্য আমরা এখানে আলোচনা করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা আরও কতগুলো আলোচনা করি এবং আজকের ক্লাসের নোট যে লিখছেন নোট করে অবশ্যই গ্রুপে শেয়ার দিবেন। হ্যাড আই বিন রিচ, বলেন হ্যাড আই বিন রিচ I would have helped the poor. I would have helped the poor. দেখেন হ্যাড আই বিন রিচ, এই বাক্যটা মূলত ছিল হলো ইফ আই হ্যাড বিন রিচ। এই বাক্যটা ছিল মূলত ইফ আই হ্যাড বিন রিচ আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার। তাহলে এই বাক্যটাকে আমি ইফ বাদ দিলে আমি কি লিখবো সেটা কমেন্টে একটু লিখে দেখান। অ্যাডভান্স কোশ্চেন হয় এখন। হ্যাঁ, এখন অ্যাডভান্স সুজন, এখন এই ধরনের কোশ্চেন হয়। ওই ইফ দিয়ে থাকে না, ইফ উঠাই দিলে যে সঠিক আপনারা জানেন কিনা এটাই স্যাররা জানতে চায়। বলেন ইফ আই হ্যাড বিন রিচ আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার, এটার ইফ বাদ দিলে কি হবে সেটা কমেন্টে লেখেন। সবাই কমেন্টে লেখেন ইফ বাদ দিয়ে আমরা কি লিখতে পারবো। If I had been in situation, if I had been in situation, I would have
accepted the offer. I would have accepted. I would have accepted the offer. I would have accepted the offer. বলেন এইটাকেও ইফকে বাদ দিয়ে কি লিখতে পারি আমরা সেটা লেখেন। এইটাও ইফকে বাদ দিয়ে আমরা কি লিখতে পারি সেটা লেখেন। ইফকে বাদ দিয়ে আমরা পুরা বাক্যটা লেখেন, কি লিখতে পারি আমরা? পুরা বাক্যটা লেখেন, আমরা কি লিখতে পারি? পুরা বাক্যটা লিখবেন যে আমরা কি লিখতে পারবো এটা বাদ দিয়ে। ইফ বাদ দিয়ে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা এখানে লিখতে পারবো এই অক্সিলারি ভার্ব হ্যাডটাকে সামনে নেব, আই জায়গায় আই ঠিক থাকবে, আমরা হ্যাডটাকে সামনে নিয়ে দিব, হ্যাড আই বিন রিচ। এইটা আমরা লিখতে পারবো কি ইফকে বাদ দিয়ে আমরা লিখবো হ্যাড আই বিন ইন সিচুয়েশন, হ্যাড আই বিন ইন সিচুয়েশন। এখন দেখেন আমাদের সুজন বলেছে যে এখন আরও অ্যাডভান্স কোশ্চেন আসে, এখন কোশ্চেন আরও কি হয়, অ্যাডভান্স হয়। এখন কোশ্চেন এইভাবে আসে আবার দেখেন, আই উড হ্যাভ হেল্পড the poor. I would have helped the poor. I would have helped the poor। তাহলে এখানে আমরা এটা যদি লিখি ইফ আই হ্যাড, তাহলে এখানে আসছে ইফ আই হ্যাড বিন রিচ। এখন যদি দেখেন যে পরবর্তী অংশটি আগে দেওয়া আছে, তাহলে মাঝখানে দেখেন ইফযুক্ত ক্লাস যদি প্রথমে থাকে তাহলে পরবর্তী ক্লাসের মাঝখানে কমা বসবে। আমি কি বলেছি, ইফযুক্ত ক্লাসটি যদি বাক্যের প্রথমে থাকে তাহলে পরবর্তী অংশ লেখার মাঝখানে একটা কমা বসবে, কিন্তু ইফযুক্ত ক্লাস যদি বাক্যের শেষে বসে তাহলে এখানে কমা দেওয়া যাবে না। দেখেন ইফযুক্ত ক্লাস যদি শেষে বসে তাহলে মাঝখানে কিন্তু কমা দেওয়া যাবে না। ইফযুক্ত ক্লাসটি যদি প্রথমে বসে তাহলে মাঝখানে কমা বসবে, ইফযুক্ত ক্লাস যদি শেষে বসে তাহলে কোনো কমা দেওয়া যাবে না। এইটাও সেম দেখেন, আমি বললাম ইফ আই হ্যাড বিন, আমি এটা লিখবো, ওইটাও যদি আগে লিখি আই উড হ্যাভ accepted the offer if I had been in situation। দেখেন ইফযুক্ত ক্লাসটি যদি শেষে বসে তাহলে এখানে কমা দেওয়া যাবে না। তাহলে একটা ব্যাখ্যা লিখবেন, ইফযুক্ত ক্লাসটি প্রথমে বসলে দুটি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, দুটি ক্লজের, এইভাবে কিন্তু কোশ্চেন বেশি আসে এখন, দুটি ক্লজের মাঝে কমা বসে, কিন্তু ইফযুক্ত ক্লাসটি শেষে বসলে তাদের মাঝে মানে দুটি ক্লজের মাঝে কমা বসবে না, দুটি ক্লজের মাঝে কমা বসবে না। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নোট করে নেবেন, লিখে নেবেন। ইফযুক্ত ক্লাসটি যদি প্রথমে বসে, যেমন এখানে দেখেন ইফ আই হ্যাড বিন রিচ, এই ইফযুক্ত অংশটা প্রথমে বসেছিল, তাহলে এর দুইটা ক্লজের মাঝে কমা বসেছে, কিন্তু পরবর্তীতে এই অংশটা আগে বসেছে, অর্থাৎ আই উড হেল্প দ্য পুয়ার,
পরে বসেছে ইফযুক্ত অংশটি ইফ আই হ্যাড বিন রিচ, এইখানে মাঝখানে কিন্তু কমা বসানো যাবে না। আবার যদি বলা হয় ইফ আই হ্যাড বিন ইন সিচুয়েশন, ইফযুক্ত ক্লাসটি প্রথমে বসেছে, আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য পুয়ার, ফলাফল অংশটি পরে বসেছে, মাঝখানে কমা বসেছে। কিন্তু যদি বলা হয় পরবর্তী অংশটি আগে, ইফ উড আই উড হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য অফার, ইফযুক্ত অংশটি পরে বসেছে, ইফ আই হ্যাড বিন ইন রিচ, আই হ্যাড বিন ইন সিচুয়েশন, এখানে মাঝখানে কিন্তু আর কমা বসানো যাবে না। তার মানে আমরা মুখস্থ রাখবো, মনে রাখবো, ইফযুক্ত ক্লজ যদি প্রথমে বসে তাহলে দুইটি ক্লজের মাঝে কমা বসবে, আর ইফযুক্ত ক্লজ যদি শেষে বসে তাহলে দুটি ক্লজের মাঝে কখনো কি বসানো যাবে না, কমা বসানো যাবে না, কমা বসানো যাবে না। আমার ক্লাস কি সত্যি আপনাদের ভালো লাগছে সবার? যদি আমার ক্লাস আপনাদের সত্যি ভালো লাগে, যদি আমার ক্লাস আপনাদের সত্যি ভালো লাগে তাহলে আপনারা এই যে আশিকুর স্যার পেজ, এই পেজটাতে সবাই একটা লাইক ফলো দিয়ে রাখবেন। আমার হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস আপনারা এখানে দেখতে পারবেন। আর যদি এখনও কেউ পিডিএফ না পেয়ে থাকেন তাহলে 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে পিডিএফ চাই, ফ্রিতে আপনারা যে কোনো বইয়ের পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে যদি ভালো লাগে তাহলে আমার এই পেজে একটা লাইক দিয়ে রাখেন, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি সবাইকে ফ্রি পিডিএফ দিয়ে দিব। আজকে কি আমি আর পড়াবো নাকি আজকে পরের দিনের জন্য রেখে দিব? আমি কি আর সামনে যাব? প্রায় 12টা বাজতে গেছে, আমি কি আর সামনে যাব? আমি কি আর সামনে যাব? দেখেন আমরা দুই একটা উদাহরণ দিই, আমরা নতুন আর কোনো রুল পড়াবো না, বাকি অংশ আগামীকাল পড়া হবে। আজকে আমরা আরও কয়েকটা উদাহরণ একটু প্র্যাকটিস করে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। এবার আমরা এটা কি আর বাকি আছে স্যার? গোড়া থেকে অ্যাডভান্স লেভেল। ওকে, এখন আমরা একটা পরীক্ষা দিব, আমরা এখন একটা পরীক্ষা দিব সবাই, আমরা এখন একটা পরীক্ষা দিব, দেখি পরীক্ষায় কে পাস করে। 1 নম্বর, এখন আমরা একটা পরীক্ষা দিব, হ্যাড আই এনাফ মানি। এখন একটা পরীক্ষা হবে, দেখি পরীক্ষায় কে কত নম্বর পায়। আই গেট ইউ এ জব। এখন একটা পরীক্ষা হবে, দেখি পরীক্ষায় কে কত নাম্বার পায়। হ্যাড আই এনাফ মানি, বলেন এখানে গেট চেঞ্জ করে আপনি কি লিখবেন সেটা লেখেন, গেট চেঞ্জ করে কি লিখবেন সেটা লেখেন। হ্যাড আই এ কার, বলেন হ্যাড আই এ কার, আই কাম পাস্ট। বলেন এটা অ্যান্সার কি হবে? সবাই ব্র্যাকেটের অ্যান্সারটা সঠিক কি হবে সেটা লেখেন। 3 নাম্বার, ইফ আইস ইজ হিটেড, ইফ আইস ইজ হিটেড, বলেন ইট মেল্টস অথবা ইট উইল মেল্ট। সবাই একটা পরীক্ষা দেন শেষে, মেল্ট। এরপরে 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। 4 নম্বর কোশ্চেনটায় কি দেওয়া আছে? ওয়াটার ফ্রিজেস, দেখেন ওয়াটার ফ্রিজেস 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটার ফ্রিজ অথবা উইল ফ্রিজ, ওয়াটার ফ্রিজেস অথবা উইল ফ্রিজেস if it is put at 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বলেন অ্যান্সার কি হবে? পরীক্ষা দেন সবাই, একটু পরীক্ষা দেন, দেখি লাস্টে কেমন কি বুঝলেন, বোঝা যাবে সেটা।
দেখেন হ্যাড আই known you were waiting outside, had I known you were waiting outside I invite you to come in. I invite you to come in. এই পাঁচটা কোশ্চেন পরীক্ষার পরে আমি বুঝিয়ে দেওয়ার পরে আজকের ক্লাস শেষ হবে। এই পাঁচটা কোশ্চেন সবাই অ্যান্সার করেন। এই পাঁচটা কোশ্চেন অ্যান্সার করার পরে আজকে যে কন্ডিশনাল সেন্টেন্স আমরা করলাম, এই কন্ডিশনাল সেন্টেন্সের পরীক্ষা হচ্ছে এখন। এই পাঁচটা কোশ্চেনের পরীক্ষা দিয়ে তারপর আমরা ক্লাস ক্লোজ করব, ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তাহলে বলেন এই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার করেন সবাই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার করেন। সবাই এই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার করেন। এই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার করার পরে আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। এই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার করার পরে আজকে আমরা ক্লাস শেষ করব। এই পাঁচটা কোশ্চেনের অ্যান্সার করার পরে আমরা ক্লাস শেষ করব। সবাই একটু অ্যান্সার করেন। আর যারা পিডিএফ পান নাই তারা অবশ্যই এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করবেন যে আমরা পিডিএফ পাইনি, আমি এখনই রাত্রেই আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা অ্যান্সার করি। দেখেন আই হ্যাড এনাফ মানি, তার মানে এটা নিয়ে ইফ বাদ দেওয়া হয়েছে। এখানে ছিল ইফ আই হ্যাড এনাফ মানি, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে হবে উড, এখানে হবে উড ইনভাইট, এখানে হবে উড ইনভাইট, এখানে হবে কি বলেন তো, উড ইনভাইট। ইফ আই হ্যাড এ কার, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে হবে উড কেম বা কুড কাম বা কুড কাম, পাস্ট ইনডেফিনিট। ইফ আইস ইজ হিটেড, তাহলে ইট মেল্টস হবে, উইল মেল্ট না, কিন্তু এটা চিরন্তন সত্য। বরফকে তাপ দিলে এটা গলে যাবে, এটা কিন্তু একটা চিরন্তন সত্য কথা। বরফকে তাপ দিলে গলে যাবে, এটা চিরন্তন সত্য কথা। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হবে ওয়াটার ফ্রিজেস ইট ইজ পুট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। পানিকে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রাখা হয়, এটা কি হয়ে যাবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রাখা হয় তাহলে এটা ফ্রিজ হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, এটা চিরন্তন সত্য কথা। দেখেন হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড, বলেন হ্যাড আই নোন, পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে এরপরে হবে কি, এরপরে হবে উড হ্যাভ ইনভাইটেড, এরপরে হবে কি উড হ্যাভ কি বলেন তো, ইনভাইটেড। তাহলে আজকে এখানে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সটা শেষ হলো। আমি আরও ডিটেলস সামনে পড়াবো। কন্ডিশনাল সেন্টেন্সের আরেকটা পার্ট বাকি আছে, ওটা আজকে আর দরকার নেই, অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। আপনারা বাকি অংশ পরের দিন পড়াবো। আজকে এই ক্লাসটা আবার দেখবেন এবং যারা ক্লাসটা দেখলেন নোট করে অবশ্যই গ্রুপে পোস্ট দিবেন, যারা দেখি নাই তারা দেখতে পারবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।